আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৬তম বিসিএস রিটেনের বাংলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ যে পার্ট গ্রন্থ সমালোচনা সেটা নিয়ে কথা বলবো। এর আগে আমরা গ্রন্থ সমালোচনা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট যে গ্রন্থগুলোর একটা লিস্ট এবং হচ্ছে গ্রন্থ সমালোচনা রিলেটেড বাকি যে ইনফরমেশনগুলো প্রয়োজনীয় সেই ইনফরমেশনগুলো দিয়ে ভিডিওটা ছিল। ভিডিওটার লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, আপনারা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখলে বেটার হবে। তো আমরা আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে আমরা বলেছিলাম যে গ্রন্থ সমালোচনার একটা প্যাটার্ন আমরা দেওয়ার চেষ্টা করব, যে কোন প্যাটার্নে গ্রন্থ সমালোচনাটা লিখলে হচ্ছে বেটার হবে। পাশাপাশি হচ্ছে আপনার যদি এমন কোনো গ্রন্থ সমালোচনা আসে যেটা আপনার একদম আনকমন, পরীক্ষার হলে প্রথম দেখতেছেন, সেক্ষেত্রে আপনি ওই অবস্থা থেকে কিভাবে হচ্ছে উতরে বের হয়ে আসবেন, যাতে আপনার অল্প কিছু হলো ৫, ৭, ৮ যতটুকুই হোক না কেন কিছু মার্কস আপনার ঝুলিতে অ্যাড হয়। তো আজকের হচ্ছে শুরু করি যে আমরা প্রথমে যে গ্রন্থ সমালোচনার যে প্যাটার্নটা আর কি, আসলে এটার কোনো ফিক্সড বা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, তারপরও একটা প্যাটার্ন ফলো করলে বেটার, কারণ দেখা যাচ্ছে কোনো প্যাটার্ন ফলো না করার চাইতে একটা নির্দিষ্ট ডেফিনেট প্যাটার্ন ফলো করলে নাম্বারটা একটু হলেও আর কি বেশি আসে। তো প্রথমে একটা যে কোনো গ্রন্থ সমালোচনা লেখার ক্ষেত্রে প্রথমে আপনার উপরে হচ্ছে গ্রন্থের নাম, তারপরে হচ্ছে লেখকের নাম দিয়ে শুরু করবেন, এটা তো কমন আর কি, সেজন্য এখানে সেটা মেনশন করি নাই। তারপরে যখন আপনি লেখা শুরু করবেন, আপনার এখানে আমি 8টা প্যারা দেখিয়েছি, তো 8টা প্যারার মধ্যে ফার্স্ট যে প্যারাটা এখানে থাকবে হচ্ছে গ্রন্থের সাধারণ একটা পরিচয় থাকবে। হ্যাঁ, আপনি যে গ্রন্থটা নিয়ে লিখতেছেন সেই গ্রন্থটা কি নিয়ে, বা সেই গ্রন্থটা হচ্ছে কি কোনো উপন্যাস না নাটক না কি, মানে একটা ওভারঅল একটা ওভারভিউ বা একটা আউটলাইন আপনি দেওয়ার চেষ্টা করবেন। এবং পাশাপাশি আপনার হচ্ছে গ্রন্থটার প্রকাশকালটা জানতে হবে, এই গ্রন্থটা কত সালে প্রকাশ, পারলে প্রকাশক সহ। প্রকাশক যদি নাও পারেন, আপনার অবশ্যই, যেহেতু আপনার খুব সিলেক্টেড গ্রন্থ আপনি পড়বেন, আমি তো লিস্টে দিয়েই দিয়েছি যে এই 8-10টা গ্রন্থের বাইরে আসলে পড়ার দরকার নাই, তো সেই লিস্ট থেকে ওই 8-10টা গ্রন্থের প্রত্যেকটার প্রকাশকালটা আপনারা জেনে রাখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে, যেমন আমি যদি পদ্মা নদীর মাঝি দিয়ে একটু এক্সাম্পল দেই, তো সেক্ষেত্রে এখানে আসবে গ্রন্থের ধরনের ক্ষেত্রে যে আপনারা বলতে পারেন যে জীবন ঘনিষ্ঠ কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের, তারপরে ব্র্যাকেটে দিয়ে দিবেন হচ্ছে 1908 থেকে 1956, অর্থাৎ লেখকের জন্ম মৃত্যু সাল। ওকে, জীবন ঘনিষ্ঠ কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বাংলা উপন্যাস জগতে একটি উল্লেখযোগ্য সংযোজন। তো আপনি এখানে গ্রন্থের যে সাধারণ পরিচয়টা সেটা কিন্তু দিয়ে দিলেন। ওকে, এখন এরপরে আসবে হচ্ছে লেখক পরিচিতি, লেখকের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম। তো লেখক পরিচিতি এখানে যেহেতু আমরা হচ্ছে পদ্মা নদীর মাঝি নিয়ে আর কি এক্সাম্পল দিচ্ছি, তো লেখক পরিচিতিতে এখানে লেখকের মানিক বন্দ্যোপাধ্যায় কী টাইপের লেখক ছিলেন তার সম্পর্কে অল্প কিছু কথা যদি আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর ট্রাই করি, যে মানিকের লেখা নিয়ে এখানে হচ্ছে পদ্মা নদীর মাঝিতে একটা জনৈক অধ্যাপক লিখেছিলেন যে পদ্মা নদীর মাঝি শরৎচন্দ্রের হাতে পড়লে 4 খণ্ডের শ্রীকান্ত হয়ে যেত। হ্যাঁ, এখানে হচ্ছে তিনি মানিক যে খুবই মিতবায়ী লেখা লিখেন, তার লেখায় যে মেদ বাহুল্য এই সকল কিছু তিনি বর্জন করেন, এবং তার লেখার যে একটা সাংবাদিক সুলভ একটা নির্লিপ্ততা, একটা নির্বিকারত্ব, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মানিকের লেখার বৈশিষ্ট্য, ঠিক আছে? তো তাছাড়াও হচ্ছে মানিক হচ্ছে মার্ক্সবাদী আদর্শের অনুসারী, তিনি হচ্ছে এছাড়াও ফ্রয়েডীয় চেতনা, হ্যাঁ, ফ্রয়েডীয় চেতনা হচ্ছে তিনি লালন করেন। তো এইগুলো হচ্ছে একটা লেখকের, প্রত্যেকটা লেখকেরই কিন্তু বৈশিষ্ট্য আছে, আপনার এতগুলো বৈশিষ্ট্য দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট 2-3টা কমন বৈশিষ্ট্য বা একটু আনকমন বৈশিষ্ট্য 2-3টা পিক করবেন, যেগুলো হচ্ছে আপনি প্রোভাইড করবেন এখানে, এই যে আপনার যে লেখক পরিচিতি যে পার্টটা আছে এখানে, ঠিক আছে? তো মানিকের এখানে তো আমরা অনেকগুলো বললাম যে তিনি হচ্ছে মার্ক্সবাদী, ফ্রয়েডীয় চেতনা হচ্ছে লালন করেন, অত্যন্ত মিতবায়ী লেখা লেখেন, ঠিক আছে? তার হচ্ছে সাংবাদিক সুলভ নির্লিপ্ততা এবং নির্বিকারত্ব আছে, এবং তার সম্পর্কে একটা জনৈক অধ্যাপকের একটা উক্তি যে যদি পদ্মা নদীর মাঝি মানিকের কাছে না যে শরৎচন্দ্রের কাছে যে পড়তো, তাহলে এটা একটা 4 খণ্ডের শ্রীকান্ত হয়ে যেত। তো এর চাইতে বেটার, এই উক্তি দিয়েই তো মানিকের সম্পূর্ণ কিছু ফুটে উঠতেছে যে মানিকের লেখার ধরনটা কি, ঠিক আছে? তো লেখক পরিচিতিতে আপনারা এই কাজটা করবেন, 2-3টা হচ্ছে তার ওই লেখকের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য কালেক্ট করে রাখবেন, ওই 8-10টা যে গ্রন্থ, 8-10টা লেখক তাদের। তো আর তারপরে হচ্ছে উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম, এটা নট নেসেসারি, নট ম্যান্ডেটরি, আপনারা এটা পারলে দিবেন, আর না পারলে হচ্ছে দরকার নাই, বাট লেখক পরিচিতিতে লেখকের সম্পর্কে কিছু বলাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে,
2টা প্যারা গেল আমাদের। এরপরে আপনি থার্ড যে প্যারাটা, সেখানে হচ্ছে গ্রন্থের বৈশিষ্ট্য, রচনার কারণ এবং প্রেক্ষাপট, অর্থাৎ রচনাটা কি প্রেক্ষাপটে তিনি লিখেছেন, এটার কারণ কি ছিল। একটা তো যে রাইটারই লিখুক তার তো একটা নির্দিষ্ট কিছু যুক্তি আছে, নির্দিষ্ট কিছু কারণ আছে, যার কারণেই সে তার ওই তাড়না থেকে ওই সাহিত্যকর্মটা রচনা করছে। একটা প্রেক্ষাপট অবশ্যই থাকবে, যে আমরা যদি কবর নাটকের ক্ষেত্রে দেখি এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, আমরা যদি বাঙালির ইতিহাসের ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে বাঙালির হচ্ছে হাজার বছরের ইতিহাসটাকে তুলে ধরার প্রয়াসে হচ্ছে সাহিত্যিক সেটা লিখেছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি পদ্মা নদীর মাঝি বা হচ্ছে এই হাজার বছর ধরে দেখি, সেক্ষেত্রে হচ্ছে গ্রামীণ পটভূমি বা গ্রামীণ মানুষের জনজীবনের যে ধারা, হ্যাঁ, সেই বিষয়গুলোকে হচ্ছে তুলে ধরেছেন। তো এইটাই হচ্ছে জাস্ট ব্যাখ্যা করবেন যে এটা হচ্ছে কি প্রেক্ষাপটে, এটার কারণটা কি ছিল। আর গ্রন্থের বৈশিষ্ট্য বলতে এটা কি নাটক না উপন্যাস না কোনো হচ্ছে ইতিহাসধর্মী কোনো গ্রন্থ বা কোনো ঐতিহাসিক গ্রন্থ, এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো থার্ড প্যারাতে আসবে। খুবই ছোট, মানে আপনার এখানে খুব বেশি কিছু লেখার দরকার নাই। থার্ড প্যারাতে আপনি 2 থেকে 3 লাইনের মধ্যে এটা কমপ্লিট করে দেবেন, ঠিক আছে। সর্বোচ্চ 4 লাইন হইতে পারে ইয়েতে, বা 2 থেকে 3 লাইন এনাফ এখানে। আচ্ছা, 3টা প্যারা মোটামুটি আশা করি ক্লিয়ার। যে এই তিনটা প্যারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই 3টা প্যারার উপরে আপনার পরবর্তী কিন্তু আর টিচার সাধারণত পড়ে খুব কমই দেখে। প্রথম 3টা প্যারাটা হচ্ছে মেইনলি হচ্ছে পড়বে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই জন্য এই জিনিসগুলো একটু কালেকশন করে রাখতে হবে। প্রত্যেকটা গ্রন্থের হচ্ছে প্রকাশকাল থেকে শুরু করে রাইটারের হচ্ছে জন্ম মৃত্যু সাল, আবার রাইটারের কিছু বৈশিষ্ট্য, এইটুকুই আপনার জাস্ট কাজ। আপনি এইটুকুই হচ্ছে আলাদা করে একটা খাতায় প্রত্যেকটা পেজে একটা একটা করে গ্রন্থ নোট করে রাখবেন। এই জিনিসগুলো পুরো গ্রন্থ নোট করার দরকার নাই, ওগুলো আপনি বানাই লিখবেন, বাট এই জিনিসগুলো মুখস্থ রাখবেন, যেগুলো হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ডেলিভারি দিবেন। এখন ফোর্থ যে প্যারা, এখানে হচ্ছে এটা উপন্যাসের ক্ষেত্রে বিশেষ করে, যে উপন্যাসের কাহিনীটা কি, বা কোনো নাটক হোক বা উপন্যাস হোক, এই ধরনের কোনো লেখার ক্ষেত্রে, বা হচ্ছে চরিত্র বিশ্লেষণ করা। তো এটা অন্যান্য ক্ষেত্রে যেমন বাঙালির ইতিহাস বলেন বা হচ্ছে এই ধরনের ঐতিহাসিক যে কাজগুলো আছে, হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা খুব একটা দরকার নাই। বাট আপনার যদি কোনো উপন্যাস হয় বা কোনো যদি কাহিনী কাব্য যেমন নকশিকাঁথার মাঠ হয়, সেই ক্ষেত্রে এটার হচ্ছে কিছুটা কাহিনী, অল্প কথায় কাহিনী, কিন্তু এমন না যে আপনি যে সমালোচনায় কাহিনী দিয়ে আর কি আপনার মানে অর্ধেক খাতা ভরে ফেললেন, এরকম না। কাহিনী হবে খুবই ছোট। আপনার গ্রন্থ সমালোচনার 8 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে থাকবে কাহিনী। হ্যাঁ, যদি 8 ভাগ আপনার গ্রন্থ সমালোচনা হয়, তার মাত্র 1 ভাগ কাহিনী। খুবই ছোট করে লিখবেন কাহিনী, জাস্ট নির্যাসটা, সার কথাটা, মূল থিমটা কাহিনীতে আর কি লিখবেন। যদি উপন্যাস বা নাটক বা এই ধরনের কোনো কাহিনী কাব্য এই সব ক্ষেত্রে হয়, বা কাব্যনাট্য যেমন হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, সেই ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে ফোর্থ প্যারা গেল, বাট এটা হচ্ছে অপশনাল, মানে সবগুলো সাহিত্যের ক্ষেত্রে না। আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। এরপরে হচ্ছে ফিফথ প্যারা আসবে। এখানে সাহিত্যের কিছু গুণ টুন আর কি তুলে ধরতে হবে। হ্যাঁ, সাহিত্যের একটা দেখা যাচ্ছে যে সাহিত্যের মধ্য দিয়ে এখানে জীবনবোধ, তত্ত্বকথা ফুটে উঠছে, তারপরে শব্দচয়ন, তারপরে ভাষাশৈলী হচ্ছে অসাধারণ। এই মানে কিছু মানে স্তুতিমূলক বাক্য, কিছু প্রশংসাসূচক হচ্ছে আপনাকে শব্দচয়ন, মানে এই প্রশংসাসূচক বাক্য দিয়ে ফিফথ প্যারাটা আর কি সাজাইতে হবে। মানে এক কথায় এই প্যারাতে আপনি ওই সাহিত্যের যত রকম পারেন ভাই প্রশংসা পাম টাম দিয়ে একদম এই প্যারাটা পুরোপুরিভাবে হচ্ছে ভরাই ফেলবেন। তারপরে হচ্ছে যাবে সিক্সথ প্যারাতে। সিক্সথ প্যারাতে যে হচ্ছে আপনি এই যে সাহিত্যটা নিয়ে কথা বলতেছেন, সেই সাহিত্য নিয়ে অনুরূপ কোনো আর কি সাহিত্য আছে কিনা। যেমন যদি আপনি কবর নিয়ে যখন লিখবেন, কবর নাটক নিয়ে, তখন কবর নাটক নিয়ে ভাষা আন্দোলন ভিত্তিক তো আরও অনেক আপনার গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, হ্যাঁ, এইগুলোও তো আছে। তো ওইগুলো নিয়ে কিছুটা হচ্ছে আলোচনা করবেন, বা ওইগুলোর চাইতে কবরটা কেন হচ্ছে ইউনিক, কেন অনন্য, এই জিনিসটা আপনি চাইলে 2-1 লাইনে এক্সপ্লেন করতে পারেন। আর ওই গ্রন্থটা সম্পর্কে যে বিখ্যাত ব্যক্তিদের কোনো যদি মন্তব্য থেকে থাকে, হ্যাঁ, এটা থাকে সাধারণত প্রত্যেকটা, এই জিনিসটা কালেক্ট করবেন যে প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কেই 1টা বা 2টা হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের যে মন্তব্য, এই জিনিসটা আলাদা করে আপনি ওই ইয়েতে আপনার কালেক্ট করার জিনিস হচ্ছে যে বললাম প্রকাশক, মানে প্রকাশকাল, লেখকের সম্পর্কে কিছু বৈশিষ্ট্য, তারপরে যে বিখ্যাত ব্যক্তিদের মন্তব্য, এই জিনিসগুলো কালেক্ট করে রাখবেন, মানে মুখস্থ করে রাখবেন আর কি, যাতে এটা ইনস্ট্যান্ট ডেলিভারি করা যায়। তো 6 প্যারা হচ্ছে এইটাই, যে অন্যান্য কিছু গ্রন্থ নিয়ে এসে একটু কম্প্যারিজনটা আর কি চালাইতে হবে। 7th প্যারা যেটা, এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্যারা। এখানে হচ্ছে আপনি তো অনেক প্রশংসা করে আসছেন, প্রশংসায় ভাষায় দিয়ে আসছেন সাহিত্যকে, বাট এইখানে এসে আপনাকে মানে অল্প কিছু ত্রুটি বিচ্যুতি বা অল্প কিছু ফ্লজ আছে এই সাহিত্যে, এই ধরনের কথাগুলো বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আসতে হবে।
হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনি এটা করবেন মানে খুব অনুযায়ী না, আপনি ওখানে নিন্দুক হবেন না, আপনি ক্রিটিক হবেন না, এই টাইপের কোনো কিছু না। তো আপনি ওইখানে হচ্ছে যেটা করবেন, অনেক সময় হয় না যে মানে আমরা ইউফেমিজম ইউজ করি কোনো একটা, দেখা যাচ্ছে যে সমালোচনা করার ক্ষেত্রে ভালো কোনো ওয়ার্ড দিয়ে মানে এমনভাবে সমালোচনা করতেছি যে মানে শুনতে ভালোই লাগতেছে, বাট হালকা একটু মানে সমালোচনা মানে অল্পের উপর দিয়ে, বাট আপনি নিজে সমালোচনা করবেন না। এখানে একটা মেন ব্যাপার যে আপনি হচ্ছে যে সমালোচনাটা করবেন কোনো একটা মানে এই গ্রন্থটা সম্পর্কে কোনো একটা ফ্লস ধরবেন, খুঁত ধরার তো আপনি তো কেউ না, আপনি তো মানে এটা পড়ে আপনি খুঁত ধরলেন, আপনার খুঁত কেন হচ্ছে একজন রিডার নিবে? এখানে তো আপনি এক্সামিনার মানে এক্সামিনি, তো এখানে তো আপনার খুঁত ধরাটা সাজে না। আপনি বরঞ্চ অন্য কোনো বিখ্যাত রথী মহারথী যারা আছে তাদেরকে নিয়ে আসবেন হচ্ছে এই গ্রন্থটার খুঁত ধরার জন্য। তারা যদি কোনো খুঁত পেয়ে থাকে, তারা যদি এই গ্রন্থ সম্পর্কে কোনো ফ্লস বলে থাকে, সেই ক্ষেত্রে আপনি সেটা তুলবেন। আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, যে এখানে দেখেন যে এটা হচ্ছে পালামো একটা যে ভ্রমণ কাহিনী আমরা জানি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। তো এইটা সম্পর্কে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে পালামো হচ্ছে সঞ্জীবের রচিত একটা রমণীয় ভ্রমণ বৃত্তান্ত। এখানে হচ্ছে সৌন্দর্য যথেষ্ট আছে, কিন্তু পড়িতে পড়িতে মনে হয় লেখক যথোচিত যত্ন সহকারে লেখেন নাই। হ্যাঁ, এটা হচ্ছে রবীন্দ্রনাথের মনে হয়েছে, আপনার কিন্তু ভাই মনে হয় নাই। এটা হচ্ছে রবীন্দ্রনাথ বলছে, এই জন্য আপনি লেখার সাহসটা করতেছেন এবং লিখবেন। এটা আপনার এক্সট্রা মার্কস পাইতে হেল্প করবে। তো তারপরে রবীন্দ্রনাথ বলতেছে হচ্ছে ইহার রচনার মধ্যে অনেকটা পরিমাণে আলস্য ও অবহেলা জড়িত আছে এবং তাহা রচয়িতারও অগোচর ছিল না। অর্থাৎ সঞ্জীব চন্দ্র এটা জানতেন যে এখানে অনেকটা পরিমাণে অবহেলা আছে এই লেখার মধ্যে। তো তারপরে তিনি হচ্ছে শেষ করছেন এইভাবে যে তিনি যেন পাঠক দিগকে বলিয়া রাখিয়াছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ বলছে যে সঞ্জীব যেন হচ্ছে পাঠক দিগকে বলে রাখছে যে দেখো বাপু, আমি আপন ইচ্ছায় যাহা দিতেছি তাহাই গ্রহণ করো, বেশি মাত্রায় কিছু প্রত্যাশা করিও না। ঠিক আছে, তো এটা একটা সুন্দরভাবে হচ্ছে রবীন্দ্রনাথ কিছুটা হচ্ছে ক্রিটিকও করছে, পাশাপাশি হচ্ছে এমনভাবে ক্রিটিক করছে যে এটা খারাপ লাগবে না। হ্যাঁ, সঞ্জীব চন্দ্র দেখলে হয়তো বা তার খারাপ লাগবে না। তো এইভাবে ক্রিটিকটা হবে, এইভাবে মানে খুব একদম ডিরেক্ট যে আপনি মানে একটা ক্রিটিক করে দিবেন বা একটা সমালোচনা করে দিবেন বা একটা ফ্লস ধরবেন, খুদ ধরবেন, ওইভাবে না, মানে একটা ইউফেমিজম ওয়েতে ক্রিটিকটা হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ব্যাপার ছিল। এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্যারা, 7ম প্যারাতে যাবে। এরপরে আপনি আপনার ক্লোজিং লাইন টেনে দিবেন। ঠিক আছে, এটা যাওয়ার পরে আপনার যে সমাপ্তি বা হচ্ছে গুরুত্ব, মানে এই গ্রন্থটার বাংলা সাহিত্যে কতটা আর কি গুরুত্ব আছে, বা এটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা কালোত্তীর্ণ সৃষ্টি। হ্যাঁ, এই কিছু কিছু খুঁত বা কিছু কিছু হচ্ছে ফ্লস থাকার পরেও মানে এইটা হচ্ছে বাংলা সাহিত্যের যে ঘরানার লেখক বা যে ঘরানার লেখক এই প্যাটার্নে বা এই হচ্ছে এই জনরাতে এর চাইতে বেটার কোনো সাহিত্যকর্ম নাই, বা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ সৃষ্টি। মানে এটা জাস্ট আমি বলবো, বাট আপনি আপনার মতো করে সাজাই নেবেন আর কি, যে এটার গুরুত্বটা কতটুকু, বা যদি এটা কোনো সামাজিক উপন্যাস হয়, হ্যাঁ, উপন্যাসটা হচ্ছে কতটুকু সামাজিক, বা রাজনৈতিক হলে কতটুকু রাজনৈতিক, বা মুক্তিযুদ্ধ ভিত্তিক হলে কতটুকু এর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হয়েছে এবং তার ফলে হচ্ছে সমাজ জীবন হচ্ছে এটা দ্বারা অনুপ্রাণিত হয়েছে, মানে ইনফ্লুয়েন্স করতে পারছে, এই গুরুত্বগুলো দিয়ে খুবই সুন্দরভাবে এই শেষ পার্টটা খুব ইম্পর্টেন্ট আর কি। এই শেষ পার্টটার জন্য হচ্ছে দরকার হলে সেম কোনো টেমপ্লেট আপনারা বানায় রাখতে পারেন, যে ওই সেম টেমপ্লেটটা ম্যাক্সিমাম উপন্যাস বা ম্যাক্সিমাম গ্রন্থের ক্ষেত্রে চালাই দিবেন আর কি। সেক্ষেত্রে হ্যাঁ, মোটামুটি কম বেশি সবগুলোর ক্ষেত্রে সেম টেমপ্লেট দিয়ে এটা চালাই দেওয়া যায়। তো এই আর কি ছিল 8টা প্যারা। মোটামুটি এই 8টা প্যারাতে আপনার সর্বোচ্চ যদি আমি বলি পেজ সংখ্যা যদি বলি, এটা আমি 3 পেজের মধ্যেই বলবো আর কি। এখানে আসলে পেজটা ব্যাপার না, আমি হচ্ছে একটু বলি যে পেজ ব্যাপার না। আপনার হচ্ছে আপনি যদি এই এক পেজে 100 ওয়ার্ডস লিখেন, আপনার এক পেজে যদি 100 ওয়ার্ডস হয়, তাহলে এইটা আপনার মোটামুটি 300 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, বা আপনি হচ্ছে 250 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে আপনার গ্রন্থ সমালোচনাটা লিখতে হবে। এখন আপনার পেজ যতই লাগবে, এটার জন্য আপনার যদি 6 পেজ লাগুক বা 2 পেজ আপনি লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার, বাট 250 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, এটা এর মধ্যে লিখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সময়, এখানে হচ্ছে আপনি 15 মিনিট থেকে 18 মিনিট, হ্যাঁ, 15 থেকে 18 মিনিট সময় পাওয়া যায়। আপনি কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা একটু যদি ফাস্ট লিখে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি এটার জন্য 18 মিনিট সময় পেতে পারেন, বাট সাধারণত 15, 16, 17 এরকম সময়ের মধ্যে পাওয়া যায়।
তো এখানে একটা ব্যাপার বলি যে রিটেনের ক্ষেত্রে আপনার টাইম টু ওয়ার্ডস যে একটা কম্বিনেশন বা এই যে ব্যাপারটার একটা ক্যালকুলেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যে আপনার রিটেনের ক্ষেত্রে আপনি প্রায় প্রতি 1 মিনিটে যদি আপনি 20টা ওয়ার্ডস লিখতে পারেন, হ্যাঁ, প্রতি 1 মিনিটে 20টা ওয়ার্ডস না দেখে আর কি, যখন হচ্ছে পরীক্ষা দিচ্ছেন সে অবস্থায় লিখতে পারলে তাহলে আপনার স্ট্যান্ডার্ড ঠিক আছে। অর্থাৎ আপনি প্রতি 5 মিনিটে আপনার 100টা ওয়ার্ডস লিখতে হবে। এইটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। এইটা যদি এখন পর্যন্ত মানে এই ক্যাপাবিলিটি না এসে থাকে, এই ক্যাপাবিলিটি নিয়ে আসার জন্য হাতের লেখা ফাস্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তো যেটা আমি বললাম যে 300 ওয়ার্ড বা আচ্ছা 300ই ধরি, তাহলে আপনার 300 ওয়ার্ড লিখতে কত সময় লাগবে? আমরা হচ্ছে 100 ওয়ার্ডের জন্য হচ্ছে 5 মিনিট বলছি, তাহলে 300 ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 15 মিনিটসের মধ্যেই লেখা হয়ে যাওয়া উচিত। কারণ আপনার এই এফিসিয়েন্সিটা অবশ্যই নিয়ে আসতে হবে। আপনার হচ্ছে প্রতি 5 মিনিটে আপনাকে অবশ্যই ন্যূনতম 100টা ওয়ার্ডস লিখতে হবে। এই ক্যাপাবিলিটিটা গ্রো করাটা রিটেনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই হলো গেল গ্রন্থ সমালোচনা রিলেটেড যে জিনিসগুলো নিয়ে আসলে ডিসকাস করা দরকার ছিল সেগুলো করার চেষ্টা করেছি। আর এর বাইরে আরেকটা জিনিস দেখাই যে আপনার যদি কোনো গ্রন্থ সমালোচনা কমন না আসে, একদমই আনকমন, আপনি কখনো ওটা দেখেন নাই, পরীক্ষার হলে প্রথম দেখতেছেন, বাট আপনার তো কিছু লিখে আসতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? টেমপ্লেট আমি এখানে দিয়ে রাখছি, সেটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, পরবর্তীতে আপনার খাতায় হচ্ছে এটা উঠাইতে পারেন। হ্যাঁ, যেটা হচ্ছে বাংলা উপন্যাস জগতে বা বাংলা সাহিত্যের জগতে একটা উল্লেখযোগ্য সংযোজন, বিষয়বস্তুর অভিনবত্বের, চরিত্র সৃষ্টির দক্ষতায়, গল্প বলার সাবলীলতায়, হ্যাঁ, ঘটনা সন্নিবেশ, পরিবেশ, রচনা, ভাষা নির্মাণ ইত্যাদি ব্যাপারে উপন্যাসে যে কৃতিত্ব প্রদর্শিত হয়েছে তা শিল্পীর শিল্প সচেতনতার পরিচয় বহন করে। মানে খুবই একটু কাব্যিক ভারী গম্ভীর সব শব্দ, এইগুলো কিন্তু আপনি সম্পর্কে কিছুই জানেন না, খালি জাস্ট মুখস্থ চালাই দেবেন আর কি। হ্যাঁ, ওই অন্তর্নিহিত ভাবটির অসামান্য মৌলিকতা, তারপরে সব ধরনের বাহুল্য বর্জন করে এই রচনাটা অবশ্যম্ভাবী পরিণতির দিকে ছুটে চলেছে। এই গ্রন্থটি তার বিস্ময়কর সৃষ্টির অন্যতম। আপনি এগুলো কিছুই জানেন না এই গ্রন্থ সম্পর্কে, বাট এই ভারিক্কি কথাগুলো জাস্ট লিখে দিয়ে আসবেন। আপনার ওখানে যদি 5-6 মার্কও দেয় সেটাই আপনার লাভ, কারণ আপনার তো এই গ্রন্থটা কমনই পড়ে নেয়, আপনার তো কিছু লিখে আসতে হবে। তো এটা হচ্ছে টেমপ্লেট, এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন। এই টেমপ্লেটের আরেকটা অংশ আছে, সেটা দিচ্ছি। এই যে 9টা এখানে লাস্টের এই অংশগুলো আছে, যে পল্লী সমাজের আচার ব্যবহার, অভাব অভিযোগ, আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, মান অভিমান, নৈরাশ্য বেদনার চিত্র এঁকেছেন তিনি। সাহিত্যে নতুন শিল্প কৌশল আনয়নে, কি ভাষায়, কি বাক্য শব্দ গঠনে কিংবা শৈলীয় ভঙ্গিতে বিষয়ের ব্যতিক্রম উপস্থাপনায় তিনি স্বতন্ত্র। মানে একদম তাকে একদম অন্য লেভেলে নিয়ে যাবেন, সে লেভেলেই নাই। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বানাই বুনাই আর কি লিখে দিয়ে আসবেন আনকমনের ক্ষেত্রে। এই আর কি ছিল মোটামুটি। আর ওই খুদ ধরার ব্যাপারে যেটা বললাম, আরেকটা ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা হাইলাইট করতে পারেন যে চরিত্রের বিশ্লেষণে বা চরিত্র চিত্রণে, যে আসলে যত বড় ঔপন্যাসিকই হোক বা যত রথী মহারথী হোক, চরিত্রর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চরিত্রকে সমানভাবে হাইলাইট কিন্তু করতে পারে না। হ্যাঁ, বা হচ্ছে সমানভাবে সবগুলো চরিত্র কিন্তু গুরুত্ব পায় না, একটা কমন প্যাটার্ন। তো খুদ ধরার ক্ষেত্রে এই যদি অন্য কোনো কিছু না পান, বা দেখা যাচ্ছে কোনো সাহিত্যিকের কোনো উক্তি মনে পড়তেছে না, বা অন্য কোনোভাবেই হচ্ছে এই গ্রন্থটার কোনো ফ্লস ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে চরিত্রের ব্যাপারটা নিয়ে আসতে পারেন, যে এই গ্রন্থের সবগুলো চরিত্রকে সমানভাবে হাইলাইট করা হয় নাই, সমানভাবে গুরুত্ব দেওয়া হয় নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আর কি আপনার এই লাস্টে যে ফ্লস ধরার যে ব্যাপারটা অল্প কিছু আর কি অ্যাড করে দিবেন যদি অন্য কোনো কিছু না পান সেক্ষেত্রে। তো এই আর কি ছিল মোটামুটি গ্রন্থ সমালোচনা রিলেটেড এই ব্যাপারটা। হয়তো আশা করি এই পার্টটা গ্রন্থ সমালোচনার একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, তো সেটা 2টা ভিডিওর মাধ্যমে হয়তো বা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সটে হচ্ছে বাংলার আর বাকি যে ব্যাপারগুলো আছে, লেটার রাইটিং, তারপরে হচ্ছে যে সংলাপ, কাল্পনিক সংলাপটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওখানে নাম্বার তোলা যায়, 15-র মধ্যে 12 পাওয়া যায় যদি খুব ভালো কেউ, মানে কারো যদি ভাষা দক্ষতা খুব ভালো হয়, হ্যাঁ, সেক্ষেত্রে 12 পাওয়া যায়। বা কিছু টেকনিক আছে, যেমন কিছু অভিব্যক্তি ইউজ করা, থার্ড ব্র্যাকেটে কিছু দেখা যাচ্ছে যে ঘটনার বর্ণনা দেওয়া, মানে পড়েই মনে হবে যে ওটা একটা বাস্তব দেখতে পাচ্ছে, যে মানে এক্সামিনার যে খাতা দেখবে সে হচ্ছে উপন্যাসের মতো বাস্তব দেখতে পাবে, যে হ্যাঁ এটা হচ্ছে হয়েছে একটা কিছু, যে আমি মানে সামনাসামনি আর কি ফিল করতে পারতেছি। তো এই টাইপের যদি লেখা লিখতে পারে 15-র মধ্যে 12-13 পাওয়া যায় কাল্পনিক সংলাপে। তো এই হলো ব্যাপার, আজকের মতো এইটুকুই।
থাকুক। পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।